ছাদে গিয়ে দেখি কাজের মেয়ে স্নান করছে, পরনে ব্লাউজ আর পেটিকোট। আমার পাশ দিয়ে যাবার সময় ফিসফিস করে বলে গেল, আমি ওপাশের ঘরে যাচ্ছি, ওখানে একবার আসবেন দাদাবাবু। তার কিছুক্ষণ বাদেই আমি চুপি চুপি সেখানে গেলাম। ঘরে ঢুকতেই যা দেখলাম, আমার চোখ ছানা বড়া হয়ে গেল। আমার নাম সুমিত, আমার বয়স 40 বছর। আমি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে ম্যানেজারের পদে চাকরি করি। আমার বেতন প্রায় ভালোই ছিল। আমি বিবাহ করেছি, প্রায় 10 বছর হতে চলল। আমার বিয়ে 10 বছর হলেও আমার কোনো সন্তান হয়নি। 5 বছর আগে চাকুরি সূত্রে একটি মফস্বল এলাকায় থাকতাম। জায়গাটা শহরের মতো উন্নত না হওয়ার কারণে ওখানে কোনো ডেয়ারি ছিল না, তাই কোনো রকম প্যাকেটের দুধ পাওয়া যেত না। তবে কিছু খাটাল ছিল, যেখান থেকে মেয়ে বউরা বাড়ি বাড়ি গাভীর দুধ সরবরাহ করত। তেমনই এক বৌদি রোজ আমাদের বাড়িতে আসত। তার নাম পিয়ারি। পিয়ালি যদিও আমার চেয়ে বয়সে ছোটই ছিল, তবুও আমরা তাকে বৌদি বলেই চিনতাম ও ডাকতাম। পিয়ালির বয়স 30 বছরের মধ্যেই ছিল, কিন্তু দেখতে খুব সুন্দর। প্রায় 5 ফুট 4 ইঞ্চি লম্বা ও ফর্সা ছিল, যা সচরাচর ওদের সমাজে দেখা যায় না। গাছের বাতাবি লেবুগুলো বেশ বড় আর সুস্বাদু। পিয়ালি সবসময় পুরনো শাড়ি আর হালকা রঙের ব্লাউজ পরে কাজে বের হয়। ও যখন কলস আর বালতি নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন পাড়ার সবাই তাকিয়ে থাকে। পিয়ালির প্রতি সবার একটা টান আছে। সবাই তাকিয়ে থাকলেও পিয়ালি খুবই সরল মনে হেঁটে যায়। যতদূর জানি, ওর স্বামী অন্য শহরে কাজ করে, সপ্তাহে একবার বাড়ি আসে। মাস তিনেক আগে ওর একটা সন্তান হয়েছিল, যাকে শাশুড়ির কাছে রেখে ও গাভীর দুধ বিক্রি করতে বের হয়। সকালের দিকে সবার বাড়িতে গাভীর দুধ সরবরাহ করে পাড়ার কয়েকটা বাড়িতে ঝাড়ু মোছা, রান্নাবান্না, বাসন মাজা ইত্যাদি কাজ করে। একদিন পিয়ালি আমাদের বাড়িতে কাজ করতে এসে জিজ্ঞেস করল, দাদা, বৌদি বাড়ি নাই নাকি গো? আমি বললাম, না গো, ও বাপের বাড়ি গেছে, আমি বাড়িতে একাই আছি। পিয়ালি বলল, দাদা, আমি সারাক্ষণ কাজ করে খুব ক্লান্ত হয়ে পড়েছি। তুমি যদি কিছু মনে না করো, আমি কি তোমার ঘরে একটু বিশ্রাম করতে পারি? ওর কথা শুনে মনে মনে বললাম, এই তো সুযোগ, এটার অপেক্ষায় ছিলাম। এতে পিয়ালির সাথে কিছু সময় গল্প করা যাবে। আমি বললাম, বৌদি, তুমি কি বলছো? এটা তো তোমারই বাড়ি, তুমি ঘরে এসে পাখার তলায় যতক্ষণ ইচ্ছে বিশ্রাম করো। পিয়ালি আমার ঘরে পাখার তলায় মাটিতেই বসে পড়ল। আমি বললাম, না না বৌদি, তুমি সোফায় হেলান দিয়ে বিশ্রাম করো। পিয়ালি বসতে চাইছিল, তবুও আমি জোর করে ওকে সোফায় বসালাম। পিয়ালির শাড়ি অগোছালো হয়েছিল, পাখার বাতাসে বারবার উঠছিল, কিন্তু সেদিকে ওর খেয়াল ছিল না। ও শুধু পাখার বাতাস নিচ্ছে, আর আমি ওর সামনের সোফায় বসে আছি। পিয়ালি বলল, দাদা, কি দেখছো, কিছু বলবে নাকি? আমি বললাম, না মানে, তুমি সারাদিন কত কাজ করো তাই ভাবছি। ও বলল, কি আর করার দাদাবাবু, কাজ করেই আমার সংসার চলে। স্বামী ভবঘুরে টাইপের, কোনো রকম কাজকর্ম করে আমার টাকাই ঘুরে বেড়ায়। রাতে লাল পানি খেয়ে দেরিতে বাড়ি ফেরে, একটুও সময় দেয় না। কোনো রকমে চলছে দিনকাল। আমি জিজ্ঞাসা করলাম, এই পাড়ায় আর কার কার বাড়িতে কাজ করো বৌদি? ওই যে তোমাদের বাড়ির 5 বাড়ি পরে সেনবাবুর বাড়ি আছে না, ওই তো তার বাড়িতে কাজ করি। বুড়োর বউ গত হয়েছে 2 সপ্তাহ হলো। আমি যখন কাপড় কাচি, তখন বুড়ো মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে থাকে। অনেকটা অস্বস্তির সাথে কাপড় মেলে দিতে হয় রোদে, কিন্তু আমার কিছু করার নেই, কারণ বুড়ো বেশি টাকা দেয়। ভবঘুরে স্বামীকে চালাতে হয়, তাই কিছু করার নেই, সব সহ্য করতে হয় মুখ বুঝে। বুড়োর ছেলে মেয়ে দুটোই দিল্লি মুম্বাই থাকে, আর বুড়ো রিটায়ার্ড করে বাড়িতে থাকে আর সারা দিন বসে থাকে। এই বুড়ো মাঝে মধ্যে কী সব সিনেমা দেখে বলার মতো না। আমার তো কাজ করার সময় কেমন যেন অনুভূতি হয় ওই সব সিনেমা দেখলে। আমি না বুঝার ভান করে বললাম, কোন সিনেমা? বৌদি বলল, হায় ভগবান, এখন আপনাকেও বোঝাতে হবে নাকি কোন সিনেমা? পরে বুঝিয়ে বলবো, এখন যাই গে, অনেক কাজ আছে। পিয়ালি কাজ করতে চলে গেল, আর আমি বাইক ওয়াশ করতে উঠানে চলে গেলাম। বাইক ওয়াশ করতে করতে বেলা বেজে গেল 12:30। ভাবলাম, ঘরে পিয়ালি হয়তো ঝাড়ু মোছা করছে, তাই ছাদে গিয়ে একটু রিফ্রেশমেন্ট করা যাক। সিঁড়ি দিয়ে উঠে ছাদের মেন দরজার কাছে যেতেই পানি পড়ার শব্দ পেলাম। ভাবলাম, ব্যাপার কি, পানি পড়ছে কোথা থেকে? মোটর তো ছাড়া নেই, কোথাও লিকেজ টিকেজ হলো নাকি আবার?
বিষয়টা দেখার জন্য পানির ট্যাঙ্কির কাছে যাব, এমন সময় যা দেখলাম তাতে আমার চোখ ছানা বড়া। দেখি পিয়ালি স্নান করছে, পরনে ব্লাউজ আর পেটিকোট, শাড়ি ছাদের দড়িতে রাখা। আমি আরেকটু কাছে যেতেই আমাকে খেয়াল করলো এবং চমকে গিয়ে নিজেকে আড়াল করলো। আমি বললাম, কি যে করিস না তোরা, বাথরুম থাকতে কেউ ছাদে স্নান করে নাকি? আমার রুমের সাথে অ্যাটাচড বাথরুম আছে, সেখানেও যেতে পারতি। পিয়ালি বলল, আসলে দাদাবাবু, অনেক গরম পড়েছে, তাই ভাবলাম ছাদে এসে স্নান সেরে একবারে বাড়িতে যাব। পিয়ালি কথা বলছিল, আমি গাছের বাতাবি লেবু দেখছিলাম। কি যে মহা মুশকিলে পড়ে গেলাম বুঝতে পারলাম না। তাড়াতাড়ি কর বলে নিচে চলে গেলাম স্নান করতে। আমি যথারীতি স্নান করছি, ছাদের কথা ভাবতে ভাবতে খেয়ালই করিনি যে আমি দরজাটা লক করতে ভুলে গেছি। স্নান করার মাঝে শাওয়ার অফ করে পিয়ালিকে কল্পনা করছিলাম। তখন হঠাৎ পিয়ালি বালতি রাখার জন্য আমার বাথরুমে চলে আসে। কি একটা অবস্থা! এমন সময় চলে আসায় আমি হচকিয়ে গেলাম। এদিকে পিয়ালি দ্রুততার সাথে বলল, আসলে আমি এই বালতিটা রাখতে এসেছিলাম দাদাবাবু। আর কোনো কথা না বলে সোজা বাইরে চলে গেল। আমি তাড়াতাড়ি স্নান শেষ করে বের হলাম। ড্রেস আপ করে পিয়ালিকে ডাক দিলাম। পিয়ালি আসলো। তাকিয়ে দেখি ও কিছুটা হাসছে। আমি বললাম, হাসছ কেন? পিয়ালি বলল, না মানে এমনি। আমি বুঝতে পেরেছি ও হাসছে কেন। আমি বললাম, একটু আগে ছাদে তোমাকে দেখেছিলাম, সেটা শোধ নিলে বুঝি? তোমার মনে কোনো কিছু হচ্ছে নাকি? পিয়ালি দেখি কোনো কথা বলে না, কি যেন চিন্তা করছে গভীরভাবে। আমার পাশ দিয়ে যাবার সময় ফিসফিস করে বলে গেল, আমি ওপাশের ঘরে যাচ্ছি, ওখানে একবার আসবেন দাদাবাবু। তার কিছুক্ষণ বাদেই আমি চুপি চুপি সেখানে গেলাম। ঘরে ঢুকতেই আমি যা দেখলাম, আমার হাড় হিম হয়ে গেল। পিয়ালি আয়নার সামনে দাঁড়িয়ে কেমন যেন করছে। আমাকে দেখে এতটুকুও ইতস্তত করল না। মুচকি হেসে বলল, দাদা, আমার এখানে কি যেন একটা পোকা বসেছে, খুব ব্যথা করছে, একটু দেখো তো। আমি পিয়ালির কাছে গিয়ে লক্ষ্য করলাম ওর ডান পাশে পিঁপড়ে বসেছে, তাই এক জায়গায় একটু লাল হয়ে আছে। আমি ইয়ার্কি মেরে বললাম, ইস, তাই নাকি? ও বলল, জায়গাটা ভালো করে দেখো কি কি হয়েছে। পিয়ালির ইশারা বুঝতে পরে আমি বললাম, ব্যথা কমানোর মলম লাগিয়ে দিচ্ছি, এখনই ব্যথা কমে যাবে। আমি মলম দেওয়ার সময় পিয়ালি বলল, না গো দাদাবাবু, শুধু মলম দিলে ব্যথা কমবে না, একটু চিকিৎসা করতে হবে। আমি বললাম, প্রাথমিক চিকিৎসার কাজ আমি ভালো জানি, তুমি চুপচাপ এখানে বসে পড়ো, এরপর দেখছি কি করা যায়। আমি গাছের বাতাবি লেবু খেয়ে চিকিৎসা শুরু করলাম। বন্ধুরা, কিছু ঘটনা ইউটিউবের কড়া নিয়মের কারণে সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিংক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে। কিছুক্ষণ পর অফিস থেকে ফোন আসলো। কোনো উপায় না পেয়ে মাঝপথেই ফোন রিসিভ করলাম। এদিকে পিয়ালির চোখে মুখে বিরক্তির ছাপ। একটু পর ফোন রাখার পর বললাম, আজ মনে হয় তোমার চিকিৎসা করা ভালো করে হবে না, অন্য দিন দেখতে হবে। তুমি তুমি চাইলে তোহসেনবাবুর চিকিৎসা নিতে পারো। পিয়ালি বলল, ওই বুড়োর নিজেরই তো চিকিৎসা লাগে, উল্টো আমার কি চিকিৎসা করবে সে? পিয়ালির কথা শুনে আমার খুব হাসি পেল। আমি বললাম, আচ্ছা, তুমি কিন্তু চুল ছেঁটে নিও, অনেক চুলের কারণে আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না। পিয়ালি হেসে বলল, দাদা, আমরা গরিব, তাই আমাদের জিমে যাবার প্রয়োজন বা সামর্থ্য নেই। তাছাড়াও আমাদের দামি জামাকাপড় ব্লাউজ পরার বিলাসিতা করার সামর্থ্য নেই। হালকা জামাকাপড়েই আমাদের ভালো মানায়, তাতেই মানুষ আমাদের সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকে, আলাদা একটা টানা আছে। বড়লোকের বউ মেয়েদের মতো ক্রিম অথবা দামি রেজারের ব্যবহার করার সময় বা পয়সাও আমাদের নেই, তাই আমাদের চুল বেশি থাকে। এই চুলে আলাদা আনন্দ আছে, তোমাকে একদিন ঠিক দেখাবো। আমি বললাম, ঠিক আছে, বুঝেছি। একটা উপায় আছে, তুমি যদি রাজি থাকো তাহলে দুপুরবেলায় কোনো এক অজুহাতে আমার বাইকে তোমায় আমার এক বন্ধুর বাড়ি নিয়ে যাব। সেখানে আপাতত কেউ নেই, সেখানে তোমার চিকিৎসা করব। তখন যা দেখানোর তুমি আমাকে দেখিও কেমন? পিয়ালি মুচকি হেসে বলল, দাদা, আমি রাজি আছি। তুমি বেরোনোর সময় আমায় একটা ফোন করে দেবে, তাহলে আমি একটু দূরে গিয়ে তোমার বাইকে উঠে পড়ব। দুপুরের দিকে বাইকে নিয়ে বেরিয়ে পড়লাম। পিয়ালি বাইকের পেছনে বসেছিল আর খাওয়া খাচ্ছিল। আমি আর থাকতে পারছিলাম না, এভাবে আর কতক্ষণ বসে থাকা যায়? কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে পৌঁছে গেলাম। পিয়ালিকে বললাম, তোমার চিকিৎসা কিন্তু লম্বা সময় ধরে চলবে। ও বলল, কোনো সমস্যা নেই, দাঁড়া রাত পোহালেও আমি কিছু মনে করব না, যে কোনো পরিস্থিতি আমি সামাল দিতে পারি।
এরপর আর কথা বাড়ালাম না। প্রায় 4 ঘন্টা যাবৎ পিয়ালির চিকিৎসা করলাম। এই 4 ঘন্টায় সারা ঘরে শুধু চেঁচামেচির শব্দ পাওয়া যাচ্ছিল। কপাল ভালো যে কেউ ছিল না এই বাড়িতে। পিয়ালিকে বললাম, এখন রোগ ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করো না। পিয়ালি খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ি থেকে বের হলো। এরপর বাইকে করে পিয়ালিকে বাড়িতে নামিয়ে আমিও সোজা বাড়িতে চলে গেলাম। এর মাঝে আমার স্ত্রীর চোখ ফাঁকি দিয়ে পিয়ালির সাথে কিছু সময়ও কাটিয়েছি। সমস্যা হলো, পিয়ালি আরও কয়েকজনের বাড়িতে কাজ করে বলে আমাদের বাড়িতে বেশি একটা সময় থাকে না। সেই কবে অন্য 2 বাড়ি থেকে ছুটি পেলে আমাদের বাড়িতে বেশিক্ষণ কাজ করে। অবশ্য সেটা অন্য কারণে, যা তোমরা ভালো করেই জানো বন্ধুরা। যাই হোক, কয়েকদিন অফিসের কাজকর্মের কারণে বেশ ব্যস্ত ছিলাম। আগামী 2 দিন পরাপর সরকারি ছুটি পেয়েছি বলে খুব খুশি খুশি লাগছিল। অফিস থেকে বাড়িতে ফিরে এক নতুন মাঝবয়সী সুন্দরী বেশ স্বাস্থ্যবান মহিলাকে দেখে জিজ্ঞাসা করলাম, এ কে? বউ উত্তর দিল যে কাজের সন্ধানে এসেছিল, কাজের মানুষ লাগবে নাকি জানতে। কোথাও কেউ নেই, আগে এক বাড়িতে কাজ করত, তারা এখান থেকে চলে গেছে। এখন ও যাবে কোথায়, তাই বলেছি থাক এখানে। সাথে সাথে আমার মন খারাপ হয়ে গেল। জিজ্ঞাসা করলাম, তাহলে পিয়ালির কি হবে? ও তো এখানে কাজ করে। বউ বলল, পিয়ালি তো আমাদের বাড়িতে শুধু গাভীর দুধ সরবরাহ করে আর ঘর ঝাড়ু মোছা দেয়। তাই নতুন করে ওকে রেখেছি, যাতে জামা কাপড় ধোয়া আর বাসন মাজায় সাহায্য করতে পারে। মনে মনে ভাবলাম, আরে ব্যাস, তাহলে তো ঘরে 2টো সূর্য উদয় হলো। এখন নতুন করে ওর সাথে বন্ধুত্ব করতে হবে। পিয়ালির থেকেও কম সুন্দরী না নতুন কাজের মেয়ে। আমি বললাম, যা ভালো বুঝো করো, তবে ওর ব্লাউজটা দেখেছো? যে বাড়িতে আগে কাজ করত তারা কি এইভাবেই রেখেছে? একটা ব্লাউজও কিনে দেয়নি? অন্তত তোমার একটাই দাও ওকে। বউ বলল, দেখেছি, কিন্তু আমার ব্লাউজও লাগবে না। দেখি কাল বাজারে গেলে একটা এনে দিব। জিজ্ঞাসা করলাম, এত কিছু শুনলাম, ওর নামটাই জানা হলো না, তাই এর নাম কি? বউ বলল, চম্পা। কথা চলাকালীন হাত মুখ ধুয়ে কাপড় বদলে খেতে বসেছি। চম্পা এমন সময় এসে জিজ্ঞাসা করল, বৌদি, ছাদের কাপড়গুলি নিয়ে আসি? বউ বলল, যা দেখ, শুকিয়ে থাকলে নিয়ে আয়। তখন একটু ভালো করে দেখলাম, বয়স একটু বেশি হলেও একসময় সুন্দরীই ছিল। খাবার খাওয়ার সময় হঠাৎ করে ফোন এলো যে বউয়ের বড় ভাই আসছে সিঙ্গাপুর থেকে, তাকে দেখতে বাপের বাড়ি যেতে হবে। পরের দিন সন্ধ্যায় বউকে বাসে তুলে দিয়ে আসলাম। আস্তে আস্তে অনেক রাত হয়ে গেল। চম্পা জিজ্ঞাসা করল, বাবু এত দেরি করে ফিরলেন যে? আমি বললাম, হ্যাঁ বলিস না, রাস্তায় অনেক জ্যাম, তাই হেঁটেই চলে এসেছি। চম্পা বলল, যান, আপনি হাত মুখ ধুয়ে আসেন, আমি ভাত তরকারি গরম করি। সিগারেট জ্বালিয়ে টিভির সামনে খাওয়া দাওয়া শেষ করে একটু বসলাম। সোফার হাতলে হেলান দিয়ে একটু কাত হয়ে টিভি দেখছি। একটা বাংলা সিনেমা চলছে। চম্পাকে বললাম, আমার পা মালিশ করব দিতে? সারা দিনের ক্লান্তির পর পায়ে মালিশ করার কারণে ঘুম ঘুম পাচ্ছে। এপাশ ওপাশ করতে করতে এরই মধ্যে পরনের কারণ কিছুটা অগোছালো হয়ে গেল। ঘরে কোনো লাইট নেই। পাশের ঘরে যেখানে খাবার টেবিল, ওখানে লাইট জ্বলছে, তার থেকে আলো আসছে। চোখ মিটমিট করে দেখি চম্পা জাদুর লাঠির দিকে তাকিয়ে আছে, পা মালিশ করার দিকে খেয়াল নেই তেমন। সুযোগ বুঝে বললাম, এখন এই জায়গায় মালিশ কর। কথা শুনে কেমন হচকিয়ে গেল। কিছুক্ষণ নীরবতার পর আবারও বললাম, কি হলো, চুপ করে আসিস কেন? আমার কথা শুনে চম্পা বলল, এইটা আবার কেমনে মালিশ করে? বললাম, দাঁড়া, আমি শিখিয়ে দিচ্ছি। আমি সোফা থেকে উঠে ফ্লোরে কার্পেটের ওপর ওর পাশে গিয়ে বসলাম। তারপর একে একে সব শিখিয়ে দিলাম। 50 মিনিটের মতো ওকে সব শিখিয়ে বললাম, কি রে, সব বুঝেছিস তো? এখন কেমন লাগছে? ও বলল, খুব ভালো দাদাবাবু, আপনি তাড়াতাড়ি আশীর্বাদের প্রসাদ দিয়ে দিন। 5 মিনিট পর আশীর্বাদের প্রসাদ দিলাম। আমু ফিস করে জিজ্ঞাসা করলাম, এই গুপ্তবিদ্যার কথা কাউকে বলিস না, তুই না বললে অনেক বকশিস পাবি। আরও জিজ্ঞাসা করলাম, আগে যে বাড়িতে কাজ করতি সে বাড়ির কেউ বকশিস দেয়নি? চম্পা বলল, রোজ না হইলেও 2 বা 3 দিন পর পরই বকশিস দিত। আগের বাড়ির বৌদি খুব কড়া, আপনার বউয়ের মতো নরম স্বভাবের না। তবে ওই বৌদি চাকরি করে, যখন বাড়িতে উনি থাকতো না, তখন বাবুমশাই অনেক আশীর্বাদ করত, প্রসাদ খাইয়ে দিত।
একদিন বউকে লুকিয়ে আমায় একটা দামি ব্লাউজ আর পেটিকোট উপহার দিয়েছিল। কাজের মাঝে যদি এরকম উপহার পেয়ে আমার খুবই ভালো লাগছিল। ও পাড়ার গৌতম, নতুন বিয়ে করেছে, বউ বেশ সুন্দরী। বেটা সব সময় নতুন বউয়ের সেবা যত্ন করত, আদর করত। বেচারি নতুন বউ আমার সামনে লজ্জা পাচ্ছে, কিন্তু গৌতম ওর বারণ কিছুতেই শুনছে না। সারা মাস খাটাখাটুনি করার পর যা রোজগার করতাম তার চেয়ে অনেক বেশি টাকা 2-3 দিনের মধ্যেই রোজগার করে ফেললাম। কয়েকদিন বাদে দেখলাম গৌতমের বউ বাপের বাড়ি গেছে। ইচ্ছে করে বললাম, তোমার নতুন বউ তো বাপের বাড়ি গেছে, সেজন্য এখন তোমার অসুবিধা হচ্ছে না? গৌতম বলল, অসুবিধা তো হচ্ছেই, একা আর ভালো লাগছে না। কি যে করি মাসি, তুমিই বলো। আমি বললাম, আমি তো আছি, তবে 500 টাকা দিলে তোমার সব কাজ করে দেব, আর কষ্ট করা লাগবে না। গৌতম বলল, মাসি, আমি তোমায় 2000 টাকা দেব, আমার চিকিৎসা করে দাও। আমি রাজি হয়ে গেলাম। সেদিন সারা রাত ওর বাড়িতে কাজ করেছি। সকালবেলা 2000 টাকার নোট দিয়ে বলল, আগামীকাল আবার এসো। আমার অনেক ক্লান্ত লাগছিল। ভাগ্যিস সব বাড়ি থেকে আগেই ছুটি নিয়ে রেখেছিলাম, তা না হলে কারো বাড়ি কাজ করা মোটেই সম্ভব হতো না। চম্পার কথা শুনে আমি রীতিমতো অবাক। কত বাড়িতে যে কাজ করেছে তার হিসেব নেই। ওর কথা শুনে কেমন যেন অনুভূতি হলো, তাই সেই রাতে আবারও সেবা যত্ন করলাম। পরের দিন সকালে ঘুম ভাঙল সকাল 9টায়। উঠে দেখি চম্পার শাড়ি বিছানার পাশে রাখা। কোনো রকম মুখ ধুয়ে রান্নাঘরে গিয়ে দেখি ব্লাউজ আর পেটিকোট পরে মশলা বাটছে। বললাম, রান্না কত দূর? চম্পা বলল, এত দ্রুত খিদে লেগে গেল, কাল রাতের খাবারে পেট ভরেনি ঠিকমতো। আমি বললাম, না গো, তাড়াতাড়ি রান্না করো। এমন সময় কলিং বেলের শব্দ। মনে হলো পিয়ালি এসেছে গাভীর দুধ দিতে। দরজা খুলে ওকে ভেতরে নিয়ে আসলাম। আজকে পিয়ালি হাতাকাটা ব্লাউজ পরে এসেছে, শাড়ি পরেছে কোনো রকম, তবুও সুন্দর লাগছিল। চম্পাকে দেখে বলল, ইনি আবার কে? আমি বললাম, তোর বৌদি নতুন কাজের বউ রেখেছে, এখন থেকে ও এখানেই কাজ করবে। পিয়ালি বলল, যাক, ভালোই হয়েছে। ঘরের যে অবস্থা, তাতে মনে হচ্ছে অনেক ঝড় হয়েছে। সব কিছু এত অগোছালো কেন? চম্পা বলে উঠল, কাল রাতে দাদাবাবু আমার প্রাথমিক চিকিৎসা করেছে, তাই এরকম। পিয়ালি আমার দিকে তাকিয়ে বলল, বাব্বা, দাদাবাবু, তোমার তো দেখছি ভাগ্য খুলে গেছে। একবেলা আমায় আশীর্বাদ করবে, আর একবেলা চম্পাদি, তাই না? আমি হো হো করে হেসে বললাম, ওই আর কি।